দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে। নিট বিতর্কে মুন্না ভাই নিটে ডামি পরীক্ষার্থী ডাক্তারি পড়ুয়ার 15 লক্ষ টাকা নিয়ে পরীক্ষায় বসার অভিযোগ 10 জন মেডিকেল পড়ুয়াকে আটক করা হয়। রাজস্থানের ঝালুয়ার মেডিকেল কলেজের 10 জন পড়ুয়া এবং তাদেরকে আটক করে দিল্লি ও মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। নিট বিতর্ক নিয়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রতিবাদ বিক্ষোভ চলছে, সংসদের অধিবেশন চত্বর উত্তাল হচ্ছে এবার নিটে ডামি পরীক্ষার্থী ডাক্তারি পড়ুয়ারা। 15 লক্ষ টাকা নিয়ে পরীক্ষায় বসার অভিযোগ সামনে আসছে। 10 জন মেডিকেল পড়ুয়াকে আটক করা হয়। রাজস্থানের ঝালুয়ার মেডিকেল কলেজের 10 জন পড়ুয়া আটক করে দিল্লি ও মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগে বারবার দেশ জুড়ে যে বিক্ষোভ এবং নিটে অনিয়মের যে জল, সেই জল গড়ায় দেশের শীর্ষ আদালতে। এবার পড়ুয়াদের থেকে 15 লক্ষ টাকা নিয়ে পরীক্ষায় বসার অভিযোগ সামনে আসছে। 10 জন মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদেরকে আটক করা হয়েছে। আর এই নিয়ে আলোচনায় যাব, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এর আগে আমরা দেখেছি যে নিট বিতর্ক নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভের ঝড়। এবার এই যে 10 জনের বিরুদ্ধে যে অভিযোগ এবং গুরুতর যে অভিযোগ, 15 লক্ষ টাকা ডাক্তারির মতো প্রবেশিকা পরীক্ষায় 15 লক্ষ টাকা নিয়ে পরীক্ষায় বসার অভিযোগ। একেবারেই ভাস্বতী, গত 5ই মে 4750টি কেন্দ্রে হয়েছিল এই পরীক্ষা ইউজি নেট, এবং সেই পরীক্ষার প্রেক্ষিতে যেটা আমরা দেখেছিলাম, ইতিমধ্যেই তার যখন বিতর্ক হয় তারপরে সিবিআই তদন্ত চলছে। তার পাটনা থেকে সিবিআই ইতিমধ্যে 6টি এফআইআর দায়ের করেছে। কিন্তু আজকে যে ঘটনা সামনে আসছে সেটা হচ্ছে রাজস্থানের ঝালওয়ার বলে যে মেডিকেল কলেজ রয়েছে, সেই মেডিকেল কলেজে এর আগে 15ই জুন দিল্লি এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা সেখানকার 10 জন পড়ুয়াকে তারা নিজেদের হেফাজতে নেন। আটক করে জিজ্ঞাসাবাদ পর্ব চলতে থাকে এই 10 জন স্টুডেন্টের। পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছেন এবং এরা সকলেই প্রথম বর্ষের ইন্টার্নশিপের ছাত্রছাত্রী। এরা 15 লক্ষ টাকার বিনিময়ে এরা পরীক্ষায় বসেছিলেন এবং এই পরীক্ষায় বসার কথা এরা জিজ্ঞাসাবাদ পর্বে স্বীকার করেছেন বলেই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। এবং সেখানে জানতে পারা যাচ্ছে এই 10 জন স্টুডেন্টের মধ্যে 8 জনকে ইতিমধ্যেই জামিন দেওয়া হয়েছে, কিন্তু 2 জন এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্র সম্পর্কে আরও বেশ কিছু তথ্য উঠে আসবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে ঝালওয়ার মেডিকেল কলেজের এই 10 জন ছাত্রছাত্রী যেভাবে অর্থের বিনিময়ে পরীক্ষা দিচ্ছেন, তাহলে কি শুধুমাত্র একটি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাই এই এত বড় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যেখানে 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, নাকি আরও বেশ কয়েকটি মেডিকেল কলেজে যুক্ত রয়েছে? ফলে সেই তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই তদন্তে শেষ পর্যন্ত আর নতুন কি তথ্য আমাদের সামনে নিয়ে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। তবে যে বিষয় দেখা যাচ্ছে যে বারবার যখন নিট নিয়ে বিতর্ক সামনে আসছে এবং সংসদের অধিবেশনেও কিন্তু এই বিষয় নিয়ে বিরোধীরা তারা প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানাচ্ছেন, তা নিয়েও যেরকম সংসদ চত্বর উত্তাল হয়েছে, আজও মুলতবি ঘোষণা করা হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও নতুন করে যে খবর পাওয়া যাচ্ছে, 10 জনের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে 10 জন পড়ুয়াকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পেছনে মাস্টারমাইন্ড কে রয়েছে, এই সমস্ত বিষয় দিল্লি ও মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তারা জানতে চান। প্রশ্ন ফাঁসের আছে উত্তাল সংসদ। নিট নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। যে কোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি সরকার, এমনটাই দাবি এনডিএর। সোমবার পর্যন্ত লোকসভা মুলতুবি ঘোষণা। নিট নিয়ে সংসদের অধিবেশনের প্রথম দিন থেকে আমরা দেখেছি যে বিরোধীদের যে বিক্ষোভ, ইন্ডিয়া জোটের সদস্যদের বিক্ষোভ, এবার নিট নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। सदस्यगण
मैं पुनः आपसे आग्रह करता हूं, हर विषय पर, हर मुद्दे पर आप राष्ट्रपति अभिभाषण पर चर्चा कर सकते हैं, संवाद कर सकते हैं और सरकार आपके हर विषय का जवाब देगी। आप नियोजित तरीके से सदन नहीं चलाना चाहते, मुद्दों पर चर्चा नहीं करना चाहते, राष्ट्रपति अभिभाषण पर चर्चा नहीं करना चाहते। मैं पुनः आपसे आग्रह करता हूं, सदन चलाने की जिम्मेदारी हम सबकी है। हमें जनता ने बहुत अपेक्षाएं, आकांक्षाओं के चुनकर भेजा है। सदन के शुरुआत दिनों में नियोजित तरीके से सदन नहीं चलाने देना, ये संसदीय लोकतंत्र के लिए उचित नहीं है। मेरा आपसे आग्रह है, आप राष्ट्रपति अभिभाषण पर इस मुद्दे पर जोर से बोलिए। आप मुद्दों पर बात नहीं करना चाहते, नीट के मुद्दों पर राष्ट्रपति अभिभाषण पर चर्चा नहीं करना चाहते, देश और मुद्दों पर चर्चा नहीं करना चाहते। আর এবার সরাসরি নজর রাখবো নবান্নের সাংবাদিক বৈঠকে। যে জুয়েলারি শপে যে ডাকাতি হয়েছিল ওখানে বিহার পুলিশের হেল্প নিয়ে আমরা সমস্তিপুরে রেড করেছি। একজন সিসিটিভিতে যে একজন দেখা গেছে ওই লোকজন একজন অ্যারেস্ট হয়েছে। ফার্দার আরও আমাদের টিম আছে ওখানে, ওরা আরও রেড করছে। ওখানে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে। ফার্দার প্রিভেনশন আর কি করতে হবে সেটা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে। আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে, ডিটেলস শেয়ার করা সম্ভব হবে না। ওটা খবর এসছে আমাদের কাছে, অ্যান্ড ওখানে যারা গিয়েছিল ওদের ফেস কভার ছিল, কিন্তু তদন্ত করে আমরা দেখছি, আমরা আশা করছি ওটা ডিটেকশন হবে। ওটা ইন্টারস্টেট গ্যাং আছে বা লোকাল ক্রিমিনাল আছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। না, এটা আমি জাস্ট স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেই বলছি। লাস্ট 2 বছরের স্ট্যাটিস্টিক্স যদি বলি, প্রায় মোর দেন 140 লোক ইন্টারস্টেট গ্যাং, মোর দেন 140 পার্সনস অ্যারেস্ট হয়েছে, যারা মেনলি যুক্ত আছে এইসব ডাকাতির সঙ্গে যুক্ত আছে। এইরকম এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের লোকও আছে, কিন্তু ইন্টারস্টেট গ্যাং যেহেতু বেশিরভাগই ইনভলভ আছে। অ্যান্ড আমরা জানি মানে কিভাবে এটা অর্গানাইজ হচ্ছে, কোথায় থেকে অর্গানাইজ হচ্ছে, তার উপর পুলিশ অনেক কাজ করছে। এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু হয়তো কিছুদিন পরে আপনারা ওভার ডিটেলস পেয়ে যাবেন। তার উপর অনেক কাজ আমাদের হচ্ছে। এছাড়াও যারা জুয়েলারি শপ ওনার্স আছে ওদের সঙ্গে বিভিন্ন রকম মিটিং হয়েছে, বিভিন্ন রকম স্টেপস ওদেরকে বলা হয়েছে কি কি স্টেপস নিতে হবে। প্লাস লোকাল পুলিশ যারা আছে ওদেরকেও অনেক কিছু স্টেপস করতে আমরা বলেছি। এই যে সাফল্য এসছে বাঁকুড়াতে, এটা আমাদের টিম সাদা পোশাকে, ওদেরকে বলা হয়েছে কিছু কাজ করতে, ওই কাজ করতে গিয়েই ওদের কিছু সাসপিশিয়াস হলো, সেই জন্য ধরা পড়েছে। আমরা জানতাম, কিন্তু ইদানিং এই যে ডাকাতি প্রবণতাটা বেড়ে যাচ্ছে, এত আর্মস চলে আসছে, এই ব্যাপারে আপনারা কি কোনো তদন্ত করছেন? এইগুলো যেহেতু মানে বিহার অ্যান্ড ঝাড়খণ্ড ওদের সঙ্গে যুক্ত আছে, তো ওদের পুলিশ অফিসার্স যারা আছে ওদের সঙ্গে আমাদের কোঅপারেশন মিটিং হয়েছে, অ্যাট হাইয়েস্ট লেভেল মিটিং হয়েছে। প্লাস ওদের সঙ্গে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা শেয়ার করেছি। রানীগঞ্জে যে ইনসিডেন্ট হয়েছিল ওই কেসে এখানে একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু 4 জন বিহার পুলিশের সঙ্গে অপারেশন করে 4 জন ওখান থেকে আমরা ধরেছি। সিমিলারলি
হাওড়া ডোম জুড়ে যেটা খ্যাতি হয়েছিল সেটা সমস্তিপুরে ওদের পুলিশের সঙ্গে অপারেশন করে আমরা অ্যারেস্ট করেছি। তো এইগুলো হচ্ছে অ্যাট ডিফারেন্ট লেভেল, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ওদের ইন্টার কমিউনিকেশন অ্যান্ড কীভাবে কোঅপারেশন হবে সেটা বলা হয়েছে। অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল ডিজিপি লেভেলেও আমাদের ডিজিপি সাহেবের সঙ্গে ঝাড়খণ্ড ডিজি স্যার, বিহারের ডিজি স্যার, ওদের সঙ্গে মিটিং হয়েছে। তো ওই লেভেলে প্রচুর কোঅপারেশন হচ্ছে। আমি এই মুহূর্তে কিছু বলবো না, ওর উপর অনেক কাজ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ওটা বলা উচিত হবে না। সেটা মানে আমাদের কাছে প্রচুর এভিডেন্স আছে, আমরা ওর উপর কাজ করছি, কিন্তু ডিটেলস এই মুহূর্তে শেয়ার করা যাবে না। এই যে ইন্টারস্টেট গ্যাং আছে, দে আর অপারেটিং নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, বিহার বা ঝাড়খণ্ড, মানে অনেক স্টেটে ওয়ান্টেড আছে। ঠিক আছে, আজকে এটাই, আজকে নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। चार अलग अलग जगह সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, নিট ইস্যুতে উত্তাল সংসদ, লোকসভায় আলোচনার দাবি বিরোধী দল রাহুল গান্ধীর। বৃহস্পতিবারই বিরোধীদের তরফে ঠিক করা হয় যে লোকসভায় এই প্রসঙ্গ তোলা হবে, এবং সেই সময় খার্গের মাইক বন্ধের অভিযোগ প্রতিবাদে সরব হাত শিবির। লোকসভায় আলোচনার দাবি রাহুল গান্ধীর। নিটে যে অনিয়মের অভিযোগ বারবার সামনে এসেছে, বিরোধী দলনেতার মাইক বন্ধ করার অভিযোগ কংগ্রেসের, রাজ্যসভায় খার্গের মাইক বন্ধের অভিযোগ প্রতিবাদে সরব হাত শিবির। हिंदुस्तान के जो स्टूडेंट्स हैं उनको हम जॉइंट मैसेज देना चाहते थे। हाँ दें, आप सुनिए, जॉइंट मैसेज देना चाहते थे ऑपोजिशन और सरकार के साइड से कि इस मुद्दे को हम जरूरी मानते हैं, और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें। ठीक है, आप डेडिकेटेड डिस्कशन। अब बात यह है कि दो फोर्सेस हैं, एक तरफ नहीं माने, प्लीज ओके। भाषण पर माननीय प्रतिपक्ष के नेता, मेरा विषय है कि आपको दो नहीं, आप जितना आपकी पार्टी का समय आप पूरा भी ले सकते हैं, मुझे कोई आपत्ति नहीं, आप डिटेल में बोलना, लेकिन एडजस्टमेंट मोशन पर और अन्य विषयों पर पहले ही व्यवस्था दे चुके हैं। इसलिए मैं सदन से आग्रह करूंगा कि आप प्रतिपक्ष के नेता हैं, आप संसदीय मर्यादाओं का पालन करेंगे, ऐसी मेरी अपेक्षा है आपसे। माइक मैं बंद नहीं करता हूं, पूर्व में भी आपको व्यवस्था दी थी, यहां कोई बटन नहीं होता। सर माइक तो दे दीजिए। मैं आपको पूर्व में बता चुका हूं कि आप विषय राष्ट्रपति भाषण में रखें। শুধুমাত্র বিরোধী দলনেতা রাহুল গান্ধী নয়, রাজ্যসভায় মল্লিকার্জুন খার্গেরও মাইক বন্ধের অভিযোগ। কি বলেছেন মল্লিকার্জুন খার্গে, কি অভিযোগ করেছেন শোনাবো। आज स्टूडेंट्स बहुत परेशान है। नीट का एग्जामिनेशन बार बार 7 साल में 70 बार पेपर लीक होता है। तो क्या है 7 साल में 70? I am not getting, no. Leader of the opposition is expected to confine to the issue. No, sorry, please. Sir, बैठिए, please. Take your seat, take your seat. Nothing will go on record.
এ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা দেখেছি সংসদের অধিবেশনের প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী থেকে স্পিকারের বক্তব্যে কোথাও গিয়ে নেটের যে দুর্নীতি সেই প্রসঙ্গ কোনোভাবে উঠে আসেনি। গতকালই বিরোধীদের তরফে যে সহমত পোষণ করা হয় যে আজ এই বিষয়টি উত্থাপন করা হবে, এবং সেই মতো যখন এই বিষয় নিয়ে আলোচনার দাবি জানানো হয়, মাইক বন্ধের অভিযোগ, কোথাও গিয়ে গণতন্ত্রকে স্তব্ধ করার অভিযোগ সামনে আসছে। অবশ্যই এই অভিযোগ আসা খুবই স্বাভাবিক। ভাষণে আমরা দেখেছিলাম যে বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে প্রশ্ন ফাঁস দুর্নীতি নিট এবং নেটে, সেই বিষয়ে তারা দুটি কক্ষেই আলোচনা চায় এবং এ বিষয়ে মুলতবি প্রস্তাব পেশ করা হয়েছিল লোকসভায় আলোচনার জন্য। একই সঙ্গে রাজ্যসভাতেও আলোচনা চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল রাজ্যসভার চেয়ারপারসনের কাছে। আজ যখন এই বিষয়ে বক্তব্য রাখতে যান রাহুল গান্ধী, তখন দেখতে পাওয়া যায় রাহুল গান্ধী বলছেন যে বক্তব্য আমরা একটু আগেই দর্শকদের শোনালাম, সেখানে রাহুল গান্ধী বলছেন যে আমাকে মাইকটা দেওয়া হোক, এবং তিনি তার সেই আবেদন জানাচ্ছেন স্পিকারকে, এবং স্পিকারও জানাচ্ছেন তার কাছে কোনো বাটন থাকে না যে অন্যের বক্তব্য বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীকালে আমরা দেখেছি শুধুমাত্র লোকসভায় নয়, একই অভিযোগ উঠে এসেছে রাজ্যসভার ক্ষেত্রেও। রাজ্যসভায় কংগ্রেসের সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তার বক্তব্য একই রকমভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছে। যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে, রাহুল গান্ধী একজন সাধারণ সাংসদ নন, তিনি বিরোধী দলনেতা। অর্থাৎ ঠিক এই জায়গায় গণতন্ত্রের কণ্ঠরোধ যে করে দেওয়া হচ্ছে, গণতন্ত্রের বক্তব্যকে যে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে তিনি যখন কেরলের ওয়ানাডের সাংসদ হিসেবে লোকসভায় উপস্থিত ছিলেন, সেই সময় একই ঘটনা ঘটেছিল। অধীর রঞ্জন চৌধুরী গতবারের যে অধিবেশন, শীতকালীন অধিবেশনে তিনি চিঠি দিয়ে বলেছিলেন যে পরপর 3 দিন তার বক্তব্য যাতে না শোনা যায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। চিঠি দিয়ে তিনি তা স্পিকারকে জানিয়েছিলেন। ফলে বিরোধীরা যখনই শাসকের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ করেন এই গণতন্ত্রের মন্দির এই লোকসভা বা রাজ্যসভায়, তখন এই দুটি কক্ষেই একই রকমভাবে বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে এই এনডিএ জমানায় বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। এবং এবারের যে লোকসভার অধিবেশন যে প্রথম শুরু হলো, নরেন্দ্র মোদী খুব বড় গলায় বললেন যে বিরোধীদের কাছ থেকে তিনি গঠনমূলক বিরোধিতা চান, এবং সেই বিরোধিতার ক্ষেত্রে তিনি প্রত্যাশা করেন বিরোধীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কিন্তু তিনি কি একজন শাসক দলের পক্ষ থেকে, স্পিকার কি সেই ভূমিকা পালন করছেন? তিনি প্রথম দিন থেকে যেমন রাজনীতির কথা বলেছেন, স্পিকারের মুখে উঠে এসেছে রাজনীতির কথা, ইমার্জেন্সির কথা তিনি প্রথম বলেছেন তার নির্বাচনের দিন, ঠিক একই রকমভাবে দেখতে পাওয়া গেল যেদিন আলোচনা শুরু হচ্ছে সেদিনই বিরোধীদের কণ্ঠ রোধ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন লোকসভা স্পিকার। তিনি এই হাউসের প্রধান, তিনি না বললে একজন বিরোধী দলনেতার মুখ বন্ধ হয় কি করে? তিনি আজকে বলছেন তার হাতে কোনো বাটন নেই, তার মানে একজন বিরোধী দলনেতার মুখ বন্ধ হচ্ছে অথচ স্পিকার জানছেন না। তাহলে কার হাতে রয়েছে সেই, মানে পুতুল নাচ যদি খেলানোই হয়ে থাকে সেখানে, তাহলে কার হাতে রয়েছে সেই চাবিকাঠি? অবশ্যই উত্তর দিতে হবে এনডিএ সরকারকে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। এবং কেন এভাবে মাইক বন্ধ করে দেওয়া হয় তা নিয়ে কিন্তু প্রতিবাদের সরব হয় হাত শিবির, এবং সংসদের বাইরেও কিন্তু প্রতিবাদ জানাতে থাকে কংগ্রেস নেতৃত্ব। মল্লিকার্জুন খাড়গে তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। ये उनकी गलती है, मैं बोल सकता हूँ चेयरमैन साहब की। मैंने हाथ उठा रहा था, 10 मिनट हाथ उठाते खड़ा रहा, और बैठे जगह भी मैं अपने जो पार्लियामेंट्री रूल्स होते हैं उसको ऑब्जर्व किया, लेकिन उन्होंने हमारे तरफ देखा ही नहीं। उस वक्त मुझे अंदर जाकर उनका ध्यान खींचने के लिए मैं अंदर गया, लेकिन फिर भी वो उधर देख रहे नहीं थे। जब लोग पूरे मेंबर्स अंदर आए तब मैं बाहर आया, मैं तो वहाँ खड़ा भी नहीं हुआ था, सिर्फ मैं ध्यान खींच रहा था, मेरी तरफ देखे नहीं, सिर्फ उधर रूलिंग पार्टी पे देख रहे। यानी उन्होंने मेरे को इंसल्ट किया। कभी भी हाथ उठाते जब उसको देखकर रूल्स के मुताबिक मैं ध्यान खींचता हूँ तो वो मेरे तरफ देखना चाहिए, उसके बजाय मेरे तरफ पर्पसली मुझे इग्नोर करने के लिए, इंसल्ट करने के लिए उन्होंने वैसा किया। বিধানসভা না রাজভবন শপথ জট অব্যাহত। উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভা স্পিকারের। পুরো বিষয়টি উপরাষ্ট্রপতিকে জানান স্পিকার জগদীপ ধনকরের।
হস্তক্ষেপের আর্জি এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এবং আমরা গতকালও দেখলাম যে বিধানসভার বাইরে ধর্ণা দিলেন দুই ভাবী বিধায়ক এবং তাদের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ ঘিরে কিন্তু জটিলতা তৈরি হয়েছে। গতকালও নবান্নের যে বৈঠক, সেই বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তোপ দেখেছিলেন। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, শপথ জোট অব্যাহত, কারণ উপরাষ্ট্রপতিকে ফোন করেছেন বিধানসভা স্পিকার। এখনো পর্যন্ত কি কথোপকথন হয়েছে, কতটা আশ্বাস মিলেছে? দেখো, গত কয়েকদিন ধরে যে জট চলছিল সেই জট কিন্তু আজও অব্যাহত, তবে সেখানে বেশ কিছুটা গতি ত্বরান্বিত হয়েছে, কারণ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেছেন। গতকাল রাষ্ট্রপতিকে তিনি চিঠি লিখেছিলেন পুরো বিষয়টি সমাধানের জন্য, এবং বিধানসভার স্পিকারের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে কিছু 1984 সালের সংবিধানের বেশ কিছু সংস্কারের কথা লেখা ছিল, এবং সেই মতোই যে বিধানসভার স্পিকার শপথ গ্রহণ করাতে পারেন সেই সব বিষয়গুলো নিয়ে একটা জটিলতা চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক, তিনি পরিষ্কার করে জানিয়েছেন তিনি রাজভবনে যাবেন না, অর্থাৎ তিনি একটা জেদ ধরেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গত দুদিন ধরেই বলছেন যে এই মুহূর্তে মহিলারা সুরক্ষিত নয় রাজভবনে, সেই জন্যই মেয়েরা কিন্তু রাজভবনে যেতে চাইছেন না, সেই জায়গাতে যে জটিলতা ছিল সেই জটিলতা রয়েছে, কারণ শপথ নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। উপরাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা হয়েছে, উপরাষ্ট্রপতি পুরো বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। দেবজ্যোতি, সঙ্গে থাকো। শপথ জট যেভাবে বাড়ছে, দুই বিধায়কের শপথ নিয়ে যেভাবে জটিলতা তৈরি হচ্ছে, তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, শোনা। সিবিআই তদন্তের অগ্রগতিটা কি আমাকে নিজে বলেছেন তখনকার শিক্ষামন্ত্রী, আজকেরও শিক্ষা। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বেকার করছেন। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, দেশে অস্থির অবস্থা ছিল, তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি। আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক কাজ করছে, অতএব আপনি যাকে খুশি লিখুন, আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম। শপথ বিতর্কে মুখ্যমন্ত্রীকে কড়া জবাব রাজভবনের। মুখ্যমন্ত্রী বলেছেন রাজভবনে নিরাপদ মনে করেন না মহিলারা, কোনো মন্ত্রী নিম্নরুচির মন্তব্য করতে পারেন না। একটি মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, আবর্জনাপূর্ণ বিষয়ে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনই মন্তব্য করেছিলেন সাংবাদিক বৈঠক থেকে। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এ বিষয়ে কি জানতে পারছো? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে নবান্ন সভাঘরে রাজ্যপালকে আক্রমণ করেছিলেন নাম না করে, বলেছেন রাজভবন এমন একটা জায়গা সেখানে মহিলারা সুরক্ষিত নয়। কারণ গত কয়েকদিন আগে যে দুটি ঘটনা ঘটেছে রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে, তা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন। সেখানে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়েরা সুরক্ষিত নয়, তাই তারা যেতে চাইছেন না। অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে শপথ গ্রহণে যেতে চাইছেন না সেটাই মূল কারণ বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজ রাজভবনের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে, সেই জবাবে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে যে আবর্জনা স্তূপ নিয়ে যেভাবে ঘাঁটাঘাঁটি চলছে সেখানে রাজভবনের পক্ষ থেকে তারা কোনো মন্তব্য করতে চান না বলেছেন। এবং দুই বিধানসভার যারা সদস্য তাদের উদ্দেশ্যে বলেছেন যে শপথ গ্রহণ না হলেও নাকি সাধারণ মানুষের কাজ করা যায়, তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যতক্ষণ না রাজ্যপাল বা বিধানসভার পক্ষ থেকে তাদের শপথ গ্রহণ করাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ওই বিধানসভায় নির্বাচিত হয়েছেন এটুকুই বলা যায়। কিন্তু তিনি নির্বাচিত সদস্য হয়ে কাজ করতে পারেন না বলেই সংবিধানে সেই সংস্থান দেয়া আছে। এবং জনপ্রতিনিধিত্ব যে আইন আছে সেই আইনেও কিন্তু পরিষ্কার করে লেখা আছে
সাংবিধানিক প্রধান হয়ে কিভাবে এই বক্তব্য তিনি পেশ করলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে সংঘাত চলছে সেই সংঘাত কিন্তু এই মুহূর্তে কমার নয়, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা অবস্থান নিয়েছেন তাতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আরেক বিধায়ক ভগবানপুরের ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে গতকাল এই শপথ বিতর্ক নিয়ে রাজ্যপালকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্ন সভাঘরে বৈঠক থেকে ঠিক কি বলেছিলেন শোনাবো। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন হেমন্ত সোরেন এবং প্রায় 5 মাস পর তিনি স্বস্তি পেলেন। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন মঞ্জুর হলো হেমন্ত সোরেনের। জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। গত 31শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। 5 মাস পর জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত সোরেন। আপনাদের জানাবো, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন মঞ্জুর হলো তার। জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেমন্ত সোরেনকে। গত 31শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, কোন কোন শর্তে জামিন হলো হেমন্ত সোরেনের? 5 মাস পর অবশেষে স্বস্তি পেলেন তিনি। 5 মাস পর 31শে জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের ঠিক আগের দিন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। যে মামলাটি, সেটি মামলাটাও বহু পুরনো একটি মামলা। সেই মামলায় হঠাৎ করে ঠিক নির্বাচনের আগে এইভাবে তার নিয়ে তখন রাজনীতিতে খুব তোলপাড় পড়েছিল, শোরগোল হয়েছিল। এবং তিনি তো শুধু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন, তিনি ইন্ডিয়ার অন্যতম শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতাও বটে। তো তাকে এইভাবে জেলে আটকে রাখা পুরো ভোটের সময় এবং তাকে বাধ্য করা মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়া, প্রচার করতে পারেননি, এই সমস্ত কিছুর পেছনে দেখা যাচ্ছে যে যতটা না এর ভেতরে বিচার ব্যবস্থা বা প্রশাসনিক পদক্ষেপ, তার থেকে অনেক বেশি রাজনৈতিক একটা অভিপ্রায় ছিল কেন্দ্রের। কারণ এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এইভাবে ব্যবহার করত। এক্ষেত্রেও সেই একই রকম ভাবে প্রতিহিংসার কাজে বিরোধীদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য এভাবে ব্যবহার করেছে বলেই মনে করা হচ্ছে। আজকে তিনি জেল থেকে ছাড়া পাওয়ায় সেদিক থেকে বলতে গেলে এটা একটা নৈতিকভাবেও অনেক বাড়তি মনোবল ফিরে পেল ইন্ডিয়া। কারণ এই মুহূর্তে কেন্দ্রের যে সরকার, সেই সরকার গতবারের থেকে অনেক বেশি দুর্বল এবং উল্টো দিকে বিরোধী শক্তি অনেক বেশি শক্তিশালী। সেই জায়গায় আজকে এই হেমন্ত সোরেনের মুক্তি পাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপর তিনি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। 5 মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন হেমন্ত সোরেন। গ্রেফতারের আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি এবং ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে আগেই আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন, কিন্তু সেই মামলা গত 22শে মে প্রত্যাহার করে নেয় আইনজীবীরা।
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন এবং 5 মাস পর তিনি জমি দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি পেলেন। দেখুন, পরিষ্কার করে বলতে হয়, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। কারণ যে ইয়েতে সেকশনে হেমন্ত সোরেনকে আটকে রাখা হয়েছিল তার থেকেও অনেক খারাপ সেকশন দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ছিল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে আমরা মহামান্য সেখানকার হাইকোর্টকে বলতে শুনেছিলাম যে ইয়েদুরাপ্পা তো কোনো টম ডিক হ্যারি নয় যে তাকে এরকম ভাবে জেলে আটকে রাখা যায়, তাই তাকে আগেই জামিন দিয়ে দেওয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এখনো জামিন পাননি। আমি জানি না তিনি টম ডিক হ্যারি কিনা। আসলে গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গায় বিজেপি তাদের শাখা সংগঠনের প্রভাব বিস্তার করতে করতে সমস্ত অর্গানাইজেশনকে কুক্ষিগত করার একটা প্রয়াস। আজকের এই জামিন নিশ্চিতভাবে একটা সদর্থক বার্তা, একটা আশার আলো যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বিশ্বাস নিশ্চিতভাবে এতে ফিরবে। কিন্তু তা সত্ত্বেও যেভাবে এখনো অরবিন্দ কেজরিওয়াল জেলের ভেতরে রয়েছেন তাতে, এবং একই মামলায় যখন দেখা যাচ্ছে রাভান্না থেকে শুরু করে ইয়েদুরাপ্পারা তারা বের হয়ে যাচ্ছেন, অথচ হেমন্ত সোরেন এতদিন পরে বেল পেলেন আর কেজরিওয়াল এখনো জেলের ভেতরে, তখন কিন্তু বোঝা যায় যে অন্ধকারটা পুরোটা কাটিয়েছে। অন্ধকার কাটানোর দায়িত্ব দেশের মানুষ নিয়েছেন। অন্ধকার কাটিয়েছেন বলে 240-এ নামিয়ে এনেছেন যারা বলেছিল আপকি বার 400 পার। আগামী দিন বিচার ব্যবস্থা যদি আরো সক্রিয় থাকে নিশ্চিতভাবে এই রাজনৈতিক অঙ্গুলি হেলনে বিরোধী দলের নেতা নেত্রীদের টার্গেট করার খেলা বিজেপি বন্ধ হবে। ধন্যবাদ অরূপবাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারের আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি এবং ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করে শীর্ষ আদালতে আগেই আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি, হাইকোর্টে জামিন পেলেন হেমন্ত সোরেন। শুক্রবার তার জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি। জামিন চেয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকেও আমরা দেখি যে আর্জি প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত। অবশেষে তাকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। রাঁচিতে প্রায় 8 একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছিল হেমন্ত সোরেনের বিরুদ্ধে। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপের অভিযোগে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি এবং লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তার আর্জি ছিল ভোট প্রচার করার জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হোক। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, জমি দুর্নীতি মামলায় স্বস্তি, হাইকোর্টে জামিন পেলেন হেমন্ত সোরেন, কিভাবে দেখছেন এই বিষয়কে? জামিন তো একটা প্রক্রিয়া, একটা সময়ের পরে জামিন তো কেউ না কেউ পাই। অতএব হেমন্ত সোরেন জামিন পেয়েছে একটা বিশাল কোটি টাকা লটারি পায়নি। আসল বিষয়টা হচ্ছে যে এটা একটা আইনি প্রক্রিয়া, আর জামিন পাওয়া মানে যে অভিযোগ ওর বিরুদ্ধে আছে সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়া নয়। অতএব প্রাথমিকভাবে জেল থেকে বেরোতে পারবে এটাই, আর তাতে যে হাজিরা বা বাকি যা কিছু আছে সমস্ত কিছু যেমন চলার তেমন চলবে, আর দোষী প্রমাণিত হলে যা শাস্তি হওয়া সেটা হবে। অতএব জামিন পাওয়া নিয়ে খুব বেশি আনন্দ করার দরকার নেই। হেমন্ত সোরেনের ক্ষেত্রে একদিক দিয়ে ভালো যে সে ভেতরে ছিল, সে বাইরে আসতে পেরেছে, এইটুকুই। ধন্যবাদ জানাবো রাহুলবাবু আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অন্যদিকে হেমন্ত সোরেনের জামিন নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোরেনের জামিনের খবরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি এবং যেখানে তিনি বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একটি মামলার জন্য পদত্যাগ হয়েছিল কিন্তু আদালতে তিনি জামিন পেয়েছেন। আমি খুবই খুশি এবং নিশ্চিত যে তিনি অবিলম্বে তার কাজ শুরু করতে পারবেন। ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন মঞ্জুর হলো হেমন্ত সোরেনের। দীর্ঘ 5 মাস পর জমি দুর্নীতি মামলায় যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হলো। জমি দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি, ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন হেমন্ত সোরেন।
রাঁচিতে বেআইনিভাবে জমি দখল করার অভিযোগ উঠেছিল হেমন্ত সোরেনের বিরুদ্ধে। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল ইডি এবং তারপর লোকসভা নির্বাচনের ঘোষণার পর থেকেও তার আর্জি ছিল ভোট প্রচার করার জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক, তবে সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। হেমন্ত সোরেনের জামিন নিয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা হেমন্ত সোরেন, তাকে জামিন দেওয়া হয়েছে এবং তাকে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে হয়েছিল। হেমন্ত সোরেনকে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সুপ্রিমোর। আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত সোরেনের জামিন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের যে রায়, সেই রায়কে স্বাগত জানিয়েছেন এবং যেখানে তিনি বলেছেন খুব তাড়াতাড়ি তিনি সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করতে পারবেন। গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা হেমন্ত সোরেন, তার জামিন হলো। হেমন্ত সোরেনকে আমাদের মধ্যে স্বাগত জানাই। তাকে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হেমন্ত সোরেনের জামিনে ঝাড়খণ্ড হাইকোর্টের যে রায়, সেই রায়কে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ সামনে আসছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ। মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধর। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির অভিযোগ খারিজ জেলা পুলিশের। এটা রাজনৈতিক ঘটনা নয়, পোস্ট কোচবিহার পুলিশের। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। মহিলা ও তার ছেলে বিবৃতি দিয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, যে অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। অভিযোগ খারিজ জেলা পুলিশের। এটা রাজনৈতিক কোনো ঘটনা নয়, সম্পূর্ণই পারিবারিক বিবাদের জেরে এই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই কোচবিহার পুলিশের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। মহিলা ও তার ছেলে বিবৃতি দিয়েছে। গ্রেফতার করা হয়েছে মহিলার ভাসুরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোচবিহার পুলিশের। রবিউল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রবিউল, ঠিক কি ঘটনা ঘটেছে? বিজেপির কি অভিযোগ? দেখো ভাস্করদীপ, গত 25শে জুন কোচবিহারের মাথাভাঙা মহকুমার রুইয়েরডাঙ্গা যে এলাকা রয়েছে, সেই এলাকার বিজেপি মহিলা মোর্চার তিনি কর্মী রয়েছেন। তার অভিযোগ যে তিনি যেহেতু বিজেপি করেছেন, তার জন্য তাকে কিন্তু ভোটের পরবর্তী সময় তাকে বিবস্ত্র করে মারধর করা হয়। তিনি যখন নদীর তলায় ঘাস কাটতে গিয়েছিলেন, ঠিক সেই সময় তাকে মারধর করা হয়, চুলের মুঠি ধরে টানা হয়, হেনস্থা করা হয় এবং তারপরে তিনি হসপিটালে ভর্তি হন। এমনটাই কিন্তু খবর ছড়ায় এবং বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর পরিবেশন করে এবং মহিলার একেবারে বিবস্ত্র করে মারধরের খবরের কথা শুনে কিন্তু তারপরেই সেদিন থেকেই নড়ে চড়ে বসে কোচবিহার জেলার পুলিশ প্রশাসন এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করে পুলিশ এবং পুলিশ ঘটনা তদন্ত করার পর আজ কিন্তু সকালবেলায় কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হয় এই যে অভিযোগ করা হচ্ছে এবং যেখানে রাজনীতি গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে, সম্পূর্ণ এটি মিথ্যে অভিযোগ। এই ঘটনার সঙ্গে কোন রকম ভাবে রাজনীতির যোগ নেই। এই মহিলার সঙ্গে যে মারামারি হয়েছিল সেটা সম্পূর্ণই তাদের পারিবারিক কলহের ফলে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে কোন রকম ভাবে কিন্তু রাজনীতির যোগ নেই। এমনকি পুলিশের তরফ থেকে আরো দাবি করা হয় করার সময় সেই মহিলার দেহের পোশাকের কোনো একটি অংশ ফিরে যায়, আর সেই সেরা অংশের ছবি ওই মহিলার যে ভাসুর রয়েছে, সেই ভাসুর কিন্তু সেই ছবি তুলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং সেখান থেকে গুজব ছড়ানো হয়। ইতিমধ্যে পুলিশ কিন্তু সেই মহিলার ভাসুর সহ 4 জনকে ইতিমধ্যেই তাদের কাস্টডিতে নিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত করছে এবং কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে সকলের কাছে কিন্তু অনুরোধ করা হয় যেহেতু এটি পারিবারিক ঘটনা, এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। বেশ কিছু টিভি চ্যানেল যেহেতু এটিকে রাজনীতিক রং লাগিয়ে তৃণমূল কর্মীর দ্বারা বিজেপির মহিলা মোর্চার মহিলা কর্মী আক্রান্ত এই খবর দেখাচ্ছে, তাই এই ভিডিওতে কান না দেওয়ার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়। অপর দিকে কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলার চেষ্টা করছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে।
উদয়ন গুহ কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে জেলা পুলিশ তদন্ত করুক এবং যেহেতু নির্বাচনের ফলাফল থেকে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই এই বিজেপি এই সমস্ত মহিলাকে দিয়ে সস্তার রাজনীতি করার চেষ্টা করছে। একদমই রবিউল, ধন্যবাদ জানাবো তোমাকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। একেবারে পরিষ্কারভাবে আমরাও খোঁজ নিয়ে দেখেছি, শুধু পুলিশ না আমরাও খোঁজ নিয়ে দেখেছি যে এটা পারিবারিক সমস্যা। সেই পারিবারিক গোলমালের থেকে এই ঘটনা ঘটেছে, যদিও এটা নিন্দনীয় ব্যাপার। এর সাথে তৃণমূল কংগ্রেস কেন কোনো রাজনৈতিক দলেরই কোনো সম্পর্ক নেই। এটা বিজেপি পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার পর থেকে এই ধরনের একটা চক্রান্ত করছে এবং তাদেরকে মদত দিচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যম। তারা এগুলোকে বাজারে চালু করবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির একজন মহিলার সাথে এরকম ব্যবহার করেছে। পুলিশ ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং সেই 4 জনের মধ্যে একজন ওই মহিলার ভাসুরও আছেন, একজন মহিলা আছেন। আপনাদের শোনালাম উদয়ন গুহ তাঁর প্রতিক্রিয়া এবং যে ঘটনা ঘটেছে কোচবিহারে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করছে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনছে বিজেপি, যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে কোচবিহার জেলা পুলিশ। এবং কোচবিহার জেলা পুলিশের তরফে যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যে এটা সম্পূর্ণই পারিবারিক বিবাদের জেরে ধরনের ঘটনা ঘটেছে, এর সঙ্গে কোনোভাবেই রাজনীতি জড়িত নয়, কোনো রকম রাজনৈতিক ঘটনা নয়, এমনটাই বিবৃতি জারি করা হয়েছে কোচবিহার জেলা পুলিশের তরফে। মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এই অভিযোগ আনছে বিজেপি। বিজেপির অভিযোগ খারিজ কোচবিহার জেলা পুলিশের। সোশ্যাল মিডিয়ায় কোচবিহার জেলা পুলিশের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে রাজনৈতিক ঘটনা নয়, এর সঙ্গে পারিবারিক বিবাদ জড়িয়ে রয়েছে, এমনটাই কোচবিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধর অভিযোগ সামনে আসছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বুথ এজেন্ট হওয়ায় মারধরের অভিযোগ, প্রবীণ ব্যক্তিকে মারধর ও বাড়ি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসছে বর্ধমানের মির্জাপুরের বাসিন্দা ওই ব্যক্তি এবং ওই ব্যক্তিকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ। বিজেপির বুথ এজেন্ট হওয়ার জন্যই মারধরের অভিযোগ, প্রবীণ ব্যক্তিকে মারধর ও বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়, যে অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। প্রবীণ ব্যক্তিকে মারধর করার অভিযোগ এবং বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হয়, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। বিজেপির বুথ এজেন্ট হওয়াতেই তার সঙ্গে এমন ব্যবহার করা হয়। প্রবীণ ব্যক্তিকে মারধর ও বাড়ি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে গোটা ঘটনায় ওই ব্যক্তি তিনি যেরকম অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে বর্ধমানের মির্জাপুরের ঘটনা। বর্ধমানের মির্জাপুরের বাসিন্দা ওই ব্যক্তি বিজেপির বুথ এজেন্ট হওয়ার জন্যই শাসক দলের কোপে ওই প্রবীণ ব্যক্তি। আমজাদ আলী শেখ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আমজাদ, ঠিক কি ঘটনা এবং ওই ব্যক্তি তিনি কি অভিযোগ করছেন এবং তার অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একেবারে ভারতী, তোমায় জানিয়ে রাখি যে পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্য জুড়েই কিন্তু ভোট হিংসা চলছে, তার মধ্যে বর্ধমানে কিন্তু পিছিয়ে নেই। এবং বর্ধমানের উত্তর বিধানসভা কেন্দ্রে যে মির্জাপুর এলাকা রয়েছে, সেই মির্জাপুর এলাকাতেই একজন প্রবীণ মানুষ, তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, তিনি কর্মরত থেকে বহিষ্কার হয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি
বিজেপিকে সমর্থন করলেও তিনি হঠাৎ করেই বিজেপিতে একটা সঙ্গম নেয়, একবার সংগঠন তৈরি করে এবং সেই জায়গা থেকে তিনি বিজেপির এজেন্ট হয়ে বসেছিলেন এবারে বুথে। এবং তারপর থেকেই কিন্তু তার উপর একটা অত্যাচার আসে এবং হুমকি আসে রীতিমতো। সেই হুমকি থেকে বাঁচতে কিন্তু তিনি প্রাণ বাঁচাতেই বর্ধমান থানায় তিনি দ্বারস্থ হয়েছেন এবং এর আগেও জেলা বিজেপির যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও জানিয়েছেন বিষয়টি। কিন্তু এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কার্যত, তার উপর যেভাবে হুমকি এসছেন এবং আজকে সকালবেলায় তৃণমূল ওখানকার যে নেতা রয়েছেন তিনি তাকে মারধরও করেছেন এবং রীতিমতো হুমকি দিচ্ছেন। সেই কারণে কিন্তু তিনি বর্ধমান থানায় দ্বারস্থ হয়েছেন এবং বর্ধমান জেলা শাসকের কাছেও একটা কপি দিয়েছেন, তার পাশাপাশি বর্ধমান এসপিকেও তারা দিয়েছেন এবং এমনকি দিল্লি পর্যন্ত তিনি সেই চিঠি পাঠিয়েছেন এবং অলরেডি আমরা জানতে পারছি যে তিনি একটা চিঠি পাঠিয়েছেন রাজ্যপালকেও এবং নবান্নতেও চিঠিটা তিনি পেশ করবেন। এই ক্ষেত্রে কিন্তু তিনি ওনার বয়স প্রায় 60-এর উপর, সেই কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি চাইছেন যে আমার পরিবার এবং আমার যেসব ছেলেপেলেরা আছেন তাদেরকে যেন কোনো রকমভাবে অত্যাচার না হয় এবং যেহেতু তিনি একজন বৃদ্ধ সেই কারণে তার উপর যেন কোনো অত্যাচার না আসে, সেই জন্য তার বাঁচার তাগিদে কিন্তু আজকে তারা থানায় দ্বারস্থ হয়েছেন। একদমই, ধন্যবাদ আমজাদ। নির্বাচনী কার্যালয় খুলতে চেয়ে দোকান ভাড়া, ভোটের পর সেই ভাড়ার টাকা না দিয়ে পাল্টা দোকান মালিককে হুমকি তৃণমূল কাউন্সিলরের। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী সহ পুরুলিয়ার পুলিশ সুপারকে অভিযোগ ওই মহিলার। পুরুলিয়ার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। লোকসভা ভোট চলাকালীন নির্বাচনী কার্যালয় খোলার জন্য পুরুলিয়া 5 নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এলাকায় এক মহিলার কাছ থেকে জোর করে তাঁর দোকান ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। দোকান মালিক ওই মহিলার অভিযোগ, কাউন্সিলরের কাছে টাকা চাওয়া হলে তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। এরপর অভিযোগকারী মহিলা সামাজিক মাধ্যমে সরব হন, তারপরই পাল্টা হুমকি ও ভয় দেখাতে শুরু করেন কাউন্সিলর। অভিযোগ মহিলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। যা দিয়েছি ওটাই আপনি চুপ থাকুন, না হলে বলছে আপনাকে ওখানে থাকতে দেওয়া হবে না। আর যেহেতু আমি একা, আমার বৃদ্ধা বাবা, মানে আমার ওই ভাড়ার টাকায় সংসার চলে, তো ওই জন্য আমি নিরুপায় হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এইটার হিসাবে উনি আমাকে উপরন্তি কোর্ট থেকে একটা অর্ডার পাঠান যে আমি যদি ওনার কাছে 15 দিনের মাথায় ক্ষমা না চাই তাহলে উনি আমার উপর 25 লাখ টাকার মানহানির কেস করবেন। আমি কোথার থেকে পাবো 25 লাখ টাকা? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতা তথা পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালির। আমরা যাতে বসে ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়, কি সমস্যা হয়েছে, কি হয়েছে, এটা আমরা তো শুধু মহিলার অভিযোগ শুনছি, কাউন্সিলরের বক্তব্য শোনা দরকার আছে। তো বসে আশা করছি ব্যাপারটা মিটে যাবে। কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগে কটাক্ষ বিজেপির। তো এটা করেই থাকে এবং তা পুনরাবৃত্তি ঘটলো, তো নতুন কিছু নয়। এদের শিক্ষা নেওয়া উচিত যে পুরুলিয়া লোকসভা ভোটে যেভাবে পুরুলিয়া শহরের মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও কিন্তু বিভিন্ন ভোটে কিন্তু শাসক দলকে কিন্তু আরও উত্তমভাবে জবাব দেবে। মুখ্যমন্ত্রী দলের কর্মী নেতাদের একসুরে বাঁধার কথা বললেও নেতাদের হুমকি, চমক ধমক চলছেই। মুখ্যমন্ত্রীর বার্তা কি পৌঁছচ্ছে না দলীয় কর্মীদের কাছে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা, ভেঙে ফেলা হলো পার্থ চট্টোপাধ্যায়ের অফিস। বেহালায় ডায়মন্ড হারবার রোডে ভেঙে ফেলা হলো পার্টি অফিস। ফুটপাতের উপর পার্টি অফিস ভেঙে ফেলে দলীয় কর্মীরাই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ অভিযান চলছে এবং যেখানে বেআইনিভাবে সরকারি জমি দখলের অভিযোগ আসছে সেখানে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে সেই সমস্ত দোকানপাটও। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, একদিকে যখন ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করা হচ্ছে, অন্যদিকে অফিস কোনো দলীয় কার্যালয় হলেও বেআইনিভাবে সেই অফিসে উচ্ছেদ করা হচ্ছে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের অফিস ভেঙে ফেললেন দলীয় কর্মীরাই, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে প্রথমে তোমায় জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন জায়গায় তৎপর হয়েছিল প্রশাসন। যে সমস্ত ফুটপাত দখলকারী দোকান রয়েছে বা রাস্তার একাংশ জুড়ে যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু সরিয়ে দেয় এবং যেটা দেখা যায় যে বিভিন্ন জায়গাতেই কিন্তু জেসিবি লাগিয়ে পুলিশ এই দোকান ঘর সরিয়ে দেয় এবং তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বেহালায় ডায়মন্ড হারবার রোডের উপরে কিন্তু বেহালা পশ্চিমের যিনি বিধায়ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার কার্যালয় ছিল বেহালার ম্যানশনে ডায়মন্ড হারবার রোডের একদম দূরে। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই দেখা গেল তৃণমূলের যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেই যে পার্টি অফিস সেই পার্টি অফিস কিন্তু সরিয়ে নেয়।
একদমই, ধন্যবাদ শুভ্রজিৎ। চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।